একটু দেরিতে শুরু হচ্ছে আজকের চলমান, এর একটি ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যাটা এখন দিতে চাই না, আগে আলোচনায় চলে যেতে চাই। আমার ধারণা আলোচনার মধ্যেই এই ঘটনাটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে কেন আজকে দেরিতে চলমান শুরু হচ্ছে। নেক্সাস টেলিভিশনে চলমান প্রত্যেক দিন হয়, কিন্তু এবার কোরবানির ঈদের আয়োজনের কারণে রাস্তায় রাস্তায় গরু, এবং একেবারে নেক্সাস টিভির কাছে তেজগাঁর সমস্ত রাস্তাগুলির মধ্যে গরুর হাট বসেছে। এই নিয়ে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিষয়ে একটুখানি আলাপ করব, তবে তার আগে আসুন পরিচিত হই আমাদের দুজন অতিথির সাথে। আমাদের দুজন অতিথি অবশ্য সময় মতোই পৌঁছেছিলেন। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, তিনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রসিদ্ধ ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। কেউ তাকে সেটা বলে পরিচয় করিয়ে দেয় না, কিন্তু এটা আসলে করা উচিত, কেননা বহু মানুষ আপনাকে দিয়ে উপকৃত হয়। এবং রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তিনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, কিন্তু এই মুহূর্তে জামায়াতে ইসলামের তিনি একজন নেতা। আসুন তাহলে আমরা আলোচনায় চলে যাই। আমরা আজকে বিষয় ঠিক করেছিলাম কাঁটাতারের বেড়া এবং গরু বৃত্তান্ত। সম্ভবত এই কারণেই গরুর হাট আজকে আমাকে এখানে আসতে অনেক বাধা দিয়েছে, মানে আপনার চলমানের চলাচল বাধাগ্রস্ত করে দেরি করে দিয়েছে, এবং জেনে তারা প্রতিবন্ধক তৈরি করেছে তাদের নিয়ে আলোচনা করা না যায়। কিন্তু এটা খুব অদ্ভুত সায়ন্ত যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন গরুর হাট আয়োজন করবেন, কিন্তু সেটা তো সাধারণের যান চলাচলের রাস্তায় না। রাস্তার উপরে গরুর হাট কেন হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কেননা কোনো শহর বা নগর রাস্তার উপরে গরুর হাট বসাতে পারে না, আসলে এটা নগরের যে ডেকোরাম তার বিরোধী। কিন্তু আমাদের দেশে সেটা হচ্ছে। এটা নিয়ে আমরা আলোচনা যাই করি না কেন, কাজটা চলবেই, এবং গরুর বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু কাঁটাতারের বেড়া বসিয়েছেন যারা, তারা কোরবানির সময় আমাদের এখানে একসময় প্রচুর গরু পাঠাতেন। এই বছর আসছে কিনা আমি জানি না, কারণ হাটে খুব একটা ভারতীয় চেহারার গরু পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের গরু যারা ব্যাপারী বা গরু উৎপাদক, তারা অনেক গরু প্রজনন করেছেন বলে মনে হচ্ছে, এবং এটা খুব ভালো। আমরা কোনোভাবে গরু দ্বারা আমাদের উপরে কোনো জায়গায় বাধা আসলে আমরা আমাদের গ্রোন আপ ভালো হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা খুবই ভালো যে গরু দিয়ে যে আমাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করা হতো, ব্যাপারটা করা যাচ্ছে না। কাঁটাতারের বেড়া দিলেই কি, আর ওই পাশ থেকে গরু না আসলে কি। আমরা অন্য আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে কাঁটাতারের বেড়া। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনি যুদ্ধ করেছেন, এবং আমরা আমাদের যে সীমান্ত, আপনার কি মনে হয় যে সেই সীমান্ত রক্ষার জন্য ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার কোনো প্রয়োজন আছে? অনেক দিন থেকেই কিন্তু তারা এই কাঁটাতারের বেড়া সংক্রান্ত বিষয়টি করে, কখনো দেয় কখনো দেয় না। মিত্র সরকার থাকলে কাঁটাতার নিয়ে খুব একটা কথা বলে না। এখন প্রবলভাবে তারা সকল সীমান্তে কাঁটাতারের বেড়া বসাবে এরকম একটা কথা বলছে। ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমার অনুষ্ঠানে। লেটের কারণটা প্রেক্ষাপট আপনি বললেন, কিন্তু একটু কথা বলেন এটাতে। সরকার তাহলে ঘোষণা দিল কেন যে এবার রাস্তায় গরু হাট বসতে দেওয়া হবে না? এটা আমি বিশ্বাস করেছিলাম, এটা টুপাইস কামানোর জন্য। এটাকে যেমন বলা হয়, আমাকে মরবি বলতো যে ওসি যদি জুড়ে কথা বলে, ধমক দেয়, তাহলে বুঝবো তার রেট বাড়াইতে হবে। অর্থাৎ ধমকটার অর্থ হলো যে রেটটা সে এখনো পছন্দ করে না, রেটটা বাড়িয়ে গেলেই বাকিটা ঠিক হয়ে যাবে। কিন্তু শহরের রাস্তার দায়িত্ব, তার মানে তাহলে তুমি বলে শহর রাস্তায় হবে, প্রশাসকের গরুর হাট শহর রাস্তায় হবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ঘোষণা দিয়ে দাও যে এই রাস্তায় এত তারিখ থেকে গরুর হাট বসবে, তো আমরা পরিহার করব। তুমি পয়সা কামানোর জন্য গরু রাস্তায় দিব না, আর এখন যারা ডাকবে তাদের কানে কানে বলে দিস আমাকে 2-5 কোটি টাকা দিয়ে দিস, আমি তোরে গুল। সমস্যা যেটি হয়েছে, প্রায় প্রতিটি প্রবেশ পথেই গরুর হাট বসানো না, সেটা প্রবেশ পথে শুধু একটা প্রবেশ পথ খোলা রাখা হয়েছে, সেখানে আবার বাস পার্কিং করেছে। না, সেটা করাই হয়েছে তো ওটা মেলাফাটি ইন্টেনশন। আমি সরকার বাহাদুরকে বলছি, আপনি বলছি যে আমরা কিছু করতে পারবো না, অসহায় আমরা কিছু করতে পারবো না, আমরা অসহায়, কারণ এখানে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটা আমাদের। এখন আসেন কাঁটাতারের ব্যাপারটা, ইটস ভেরি সেন্সিটিভ। ভারত বাংলাদেশের প্রতি শুধু বড়ি না, একটা জঘন্যতম শত্রুভাবাপন্ন আচরণ প্রকাশ করছে কাঁটাতারের বেড়ার মাধ্যমে। ভারত আমাকে সাহায্য করেছে মুক্তিযুদ্ধে, আমার সহায় শক্তি, আমি তার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। কিন্তু এই ভারত যখন 1980 সনে জিয়া রহমানের সময়, জিয়া রহমানকে চাপে সৃষ্টি করার জন্য 80 সনে প্রথম সে কাঁটাতারের বেড়া শুরু করে। উদ্দেশ্য হলো যে বুঝানো যে বাংলাদেশ তার বন্ধু দেশ নয়। আপনি যদি মনে করেন জিয়া রহমানের সামনে তালপট্টির ব্যাপারটা, এই দক্ষিণ তালপট্টির বিষয়টা যদি আপনি মনে করেন যে ফারাক্কা ইস্যু যে ছিল, তখন যিনি পারছিল না, তখন সে 1980 সনের দিকে এটা শুরু করেছিল। আনফর্চুনেটলি 81 সনে জেনারেল জিয়া চলে গেলেন, তাকে চলে যেতে বাধ্য হলো। অর্থাৎ এই ভারতীয় ষড়যন্ত্রের কারণেই অনেকেই বলে ভারত এই কাজটা করেছে, যদিও আমাদের কোনো সরকার এটা তথ্য প্রমাণ দিয়ে পর্যন্ত ইনকোয়ারি করে প্রকাশ করে নাই।
কিন্তু আমি ব্যক্তিগত বিশ্বাস করি এটা ভারতের ইচ্ছাই ঘটনাটা ঘটেছে। কারণ ভারত বাংলাদেশকে থ্রেট মনে করে, এটা ভাবতেও তো অবাক লাগে। তারা বলতে চায় যে আমাদের এখান থেকে প্রচুর মানুষ সীমান্ত অতিক্রম করে ওখানে যায় এবং আসে না। মানুষ, এই কথাটা তারা বহুবার প্রমাণ করার চেষ্টা করেছে, কখনোই প্রমাণ করতে পারে না। মানুষের চলাচলের উপরে জাতিসংঘের চার্টার আছে, ইউ ক্যান নট স্টপ ইট। মানুষ মুভ করবে পৃথিবীতে মানুষের জন্য। আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, তারপরে দেশ সৃষ্টি হয়েছে। ভৌগোলিক সীমা তো এটা রাজার ইচ্ছা। ভৌগোলিক সীমা পরিবর্তনশীল, কিন্তু মানুষ তো পরিবর্তনশীল না। সায়ন্ত সাহেব, আপনি আইন আছে, ভিসা ছাড়া মানুষ আইনটা যাবে কে না। বানায়? হোয়াট ইজ ভিসা? হোয়াট ইজ ভিসা? ভিসা হচ্ছে প্রবেশাধিকার। এই প্রবেশাধিকার যদি হয়, তাহলে আজকে আমেরিকানদের কোন দেশে যেতে প্রবেশাধিকার ভিসা লাগে না কেন? কারণ তারা বিশ্বাস করে লোকে তারা অন্য দেশে গিয়ে থাকবে না, তাদের এই দেশে এত ভালো। এই কনসেপ্টগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি বাংলাদেশে যদি বলে দিই আমার দেশে যে কোনো দেশের লোক আসতে পারবে, আমার দেশে ভিসা ফ্রি, তো রোহিঙ্গারা সব চলে আসবে। চলে আসুক না, বাট হোয়াট আই গেইন? আমাকে তো অন্য দেশ সে সুযোগ দিতে হবে, আমাকে তো মায়ানমার সে সুযোগ দিতে হবে। আমি মায়ানমারে চলে যাবো আরো 1 কোটি, আমি কেন মায়ানমার 1 কোটি পাঠাবো না? আমি কেন আমার এই যে আমার স্টুপিড ওয়ে আমরা দেশে জাতীয়তাবাদ করতেছি? আমি 20 কোটি মানুষের দেশের মানুষ কেন সীমান্ত নিয়ে কথা বলবো, কেন ভিসা নিয়ে কথা বলবো? তো একসময় একটা আন্দোলন হতো, ভিসা মুক্ত বিশ্ব চাই। না, আমি সে আন্দোলন করব। আমি বলবো কোন রাষ্ট্রের সীমান্ত রেখা থাকবে না। তো রাষ্ট্র তাহলে কি করে নিজের এটা তো সীমানা ঠিক করবে? রাষ্ট্রের কাজ না সীমান্ত রক্ষা সংরক্ষণ করা। তো সীমান্ত ছাড়া রাষ্ট্র কেন? না, এই যে ভাই, এই যে কনসেপ্টগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। রাষ্ট্র গঠিত হয় কিভাবে? রাষ্ট্র তো পরবর্তী গঠিত হয়। রাষ্ট্র আগে একটি শক্তি একটা ভূখণ্ডকে নির্দিষ্ট করে। হ্যাঁ, সেই ভূখণ্ডকে নির্দিষ্ট করে সেখানে জনসংখ্যা নির্ধারণ করে। হ্যাঁ, তো এই ভূখণ্ডটা তো একটি একটা কি বলটাকে ওই চেঞ্জেবল এলিমেন্টস। এটা এক্সপ্যান্ড হতে পারে, সংকুচিত হতে পারে। এক্সপ্যানশন এবং সংকুচন দুইটাই নির্ভর করে আপনার শক্তির উপরে। আপনার শক্তি তাহলে এই বুক রেখাটা এক্সপ্যান্ড হবে, আপনি দুর্বল হলে সংকুচিত হবে। আমি বাংলাদেশের 20 কোটি মানুষ মনে করি আমার এই সীমান্ত রেখা এটা মানার কোনো অর্থ নাই। আমার লোক যেতে পারে, গুলি করে মার না বেটা, কয়টা মারবি তুই? কিন্তু সেটা তো একটা ফেলানি মারলে আপনি পড়ে যান কা। একটা ফেলানি মারার পরে 500 ফেলানিকে কেন ওই সীমান্ত রেখাকে আক্রমণ করলেন না? এটা কি আসলে সম্ভব? কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? আচ্ছা, ভারত সরকার কয়টা লোককে মারবে? সারা বিশ্বে একটা মানবাধিকারের প্রশ্ন তৈরি হয়ে যাবে, মানবিক প্রশ্ন তৈরি হয়ে যাবে। একটা কথা বলছি, আপনি যদি রং মেডিসিন খান, হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য ফল্ট অফ ডক্টর। না, সেটা আরো বিরাট ক্ষতি, কারণ আমি নিজে ডাক্তার, আমি যদি ভুল ওষুধ খাই। সে বুঝি, কিন্তু আপনাকে যে যখন রাষ্ট্র চিন্তা করবেন, রাষ্ট্র তো কোনো একটা মানে কনস্ট্যান্ট পজিশন না পৃথিবীতে। রাষ্ট্র কোনোদিনই এখন মধ্যে একক মৌলিকত্ব জিনিস না। পৃথিবীটা মৌলিক, কিন্তু তার বিভাজনগুলো কোথায় কোন জায়গায় কি হবে। একসময় ইংরেজের আমলে তার পতাকা কোথাও অস্ত যেত না, সূর্য অস্ত যেত না। আজকে সে ইংরেজি কেউ জিজ্ঞাসা করে না, তার কোনো ভাতি নেই, কোনো বাংলা বলি বেল নাই। আমার 20 কোটি মানুষের জন্য আমি তো এক্সপ্যান্ড করব, নট বাই বুলেট। আমি চর দখল করি কেমনে? আমি জমি দখল করবো, ওটা গুলি কার বেটা তোর। কিন্তু আমার নীতি হলো কি, আমি আমার সরকারি বলি হ্যাঁ বর্ডার দিয়ে সীমান্ত রেখা যাবেন না, এখানে তারপটি বেড়া দিছে, আমার ভাই বলে দিবে 150 গজ দূরে দেন। তার মানে কি? এইগুলো দিয়ে তো আপনি কনসেপচুয়ালি এগ্রি করে নিছেন। ভারতের কোনো রাইট নাই। ভারত যখন মানবাধিকারের কথা বলে, মানবিক কথা বলে, তারা যখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র মানে মানুষ, কোনো রাষ্ট্রের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আজকে তো আমেরিকান সব লোক বার করে দিতে হবে, তাদের অরিজিনাল পিপুলই তো নাই। আমাদের বাংলাদেশেও তো আমরা অরিজিনাল পিপুল নাই। এখানে তো আমার আফগান আছে, পাঞ্জাবি আছে, আমার কাছে অ্যারাবিয়ান আছে, তার কি আছে আমার দেশে? তাহলে আমরা তো অরিজিনাল বাঙালি না। আমাদের তাহলে আমরা কঠিন তর্কের মধ্যে ভারতের অবস্থাটাকে জাতিগতভাবে সবাইকে নিয়ে তীব্র প্রতিবাদ করতে হবে এবং বলতে হবে তোমার সীমান্ত রেখা আমরা মানি না, তাতে মরতে হয় মরবো। আমরা সায়ন্ত সাগরের কাছে আসি। এটা তো আসলে আমরা জানি না এটা সম্ভব কিনা, তবে এটা একটা কনসেপচুয়াল একটা জায়গা যেখানে আমাদের একজন আলোচক বলেছেন যে পৃথিবীতে ভিসা থাকারই দরকার নেই, যে যার খুশি মতো যাবে, যে যেমন খুশি হবে, মরবে মারবে এবং একসময়
সবাই যার যার মতো অভিবাসন করে ফেলবে। এটা তো আসলে চিন্তাটা হয়তো অনেক ভাইয়া আজ থেকে 200 বছর আগে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি ঘোড়ায় চড়ে আইসা দল করে অনেক 200 না আরো আগে, কিন্তু সম্পদ ছিল না আরো আগে বলেন। হ্যাঁ, কিন্তু আমরা ইস্ট আসলে ইন্ডিয়া আপনার কাছে কোম্পানি একটু বুঝতে ইস্ট চাই ইন্ডিয়া যে কোম্পানি অল্প ছিল এই না। ভারতীয় কাঁটাতারের বেড়ার কি কি প্রভাব আমাদের উপর পড়তে পারে, এটার উপকার কি অপকার কি? একদম এক কথায় বলি যে এতক্ষণ ধরে জামান ভাই যে কথাগুলো বলছিলেন সেটা রাষ্ট্রবিজ্ঞানের একটা চিন্তা। এই চিন্তা করার স্বাধীনতা যে কারো আছে, তিনি তার মতো চিন্তা করেছেন। তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হওয়ার আগে তখনও কিন্তু এরকম এক এক গোষ্ঠীর অধিকারে এক একটা এরিয়া ছিল, এবং ওই গোষ্ঠীর তাদের শক্তি সামর্থ্য অনুসারে তারা কতখানি এরিয়া দখল করবে সেটা ঠিক হতো। তাতে করে এক এক গোষ্ঠী এক এক এরিয়াতে জনবসতি গড়ে উঠতো এবং এক এক এরিয়া তার দখলে থাকতো। সেটাও কিন্তু এক ধরনের মানে তার এরিয়ার ছিল যে এই এরিয়াটা আমার এই জনগোষ্ঠীর। এবং এক এক রাষ্ট্র, ভারত উপমহাদেশে যে বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা যে জায়গা এক্সপ্যান্ড করেছে, দখল করেছে, ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীরা এই যে ভৌগোলিক সীমারেখার কনসেপ্টটা এনেছেন, এবং এটা পৃথিবীর সব দেশ মেনে নিয়েছে। যারা এখন তারপরও আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, যেমন ইয়েতে আপনার গাজায় ইসরায়েল ওইদিকে দখল করতে চায়, আমেরিকা এই দেশে ওই দেশে এক্সপ্যান্ড করতে চায়, এটা আইন যদি মানতো এটা পারতো না। সুতরাং রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রবিজ্ঞানীদের যে কনসেপ্ট এটা চলছে, যতদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে এই কনসেপ্টটা বিলোপ না হবে ততদিন পর্যন্ত এটা মেনে নিয়েই আমাদের চিন্তা করতে হবে যে তাহলে আমরা এটা এই যে সীমান্ত যেহেতু থাকবে, আমার টেরিটরি আছে, আমার মানচিত্রে আমার একটা এরিয়া আছে যে বাংলাদেশ মানে এটুকু, ভারত মানে এটুকু, পাকিস্তান মানে এটুকু, এটা যতদিন আছে ততদিন পর্যন্ত আমাকে ওই যে আমার আর তার সীমান্ত, ওইখানে কি কি অনিয়ম হচ্ছে, কি কি অবৈধ হচ্ছে, কি কি বেআইনি হচ্ছে, সেটা কিভাবে রোধ করবে এবং কেন হচ্ছে, সেটা হচ্ছে ম্যাটার অফ ডিসকাশন। এখন আপনি যেটা বলছেন কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া কেউ তার নিজ দেশের জনগণের এবং তার দেশের সুরক্ষার জন্য যদি কেউ প্রাচীর তোলে, এর আগে হতো বহু দেশ প্রাচীর তুলেছে, মানে ওয়াল তুলেছে, তো ওয়াল দিতে অনেক টাকা খরচ, সে ওয়াল না দিয়ে কেউ কাঁটাতার দিতে চায়, কাঁটা ছাড়া তার দেখ, তাতে এটা আমার হেডেকের বিষয় না। আমার বিষয় হচ্ছে সে যেখানে আইনসম্মতভাবে যেখানে সে দিতে পারে না সেখানে ঢুকে দিচ্ছে। দ্বিতীয় হলো গিয়ে এই যে সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্তে হত্যাকাণ্ডটা ঘটছে কেন? এইখানে একটা ট্রেড ইমব্যালেন্স, পাশাপাশি দুইটা দেশের মধ্যে যদি দামের পার্থক্য থাকে কোনো পণ্যের এবং চাহিদার ভারসাম্য না থাকে, চোরাচালান হবেই, পৃথিবীর সব দেশে হয়। সেখানে ভারতের মধ্যে বাংলাদেশের চোরাচালান, বাংলাদেশ থেকে কিছু দেশ ভারতে যায়, ভারত থেকে কিছু জিনিস, ভারত থেকে কিছু জিনিস আসে। এই চোরাচালানের যুক্ত উভয় পক্ষ। বাংলাদেশের সঙ্গে ভারতের ধরেন ট্রেড আনুষ্ঠানিক বা ট্রেড হচ্ছে ধরেন 11-12 বিলিয়ন ডলার, সেইটা অনানুষ্ঠানিক ট্রেড যেটাকে আপনার এই চালান বলি আমরা, সেটা তার থেকে সামান্য কম, খুব বেশি ব্যবধান। সেখানে ভারতই পজিটিভ সাইডে থাকে, আমরা দেই কম নেই। সেই ক্ষেত্রে ট্রেডের থেকে ট্রেড যেরকম আনুষ্ঠানিক ট্রেড, সেইখানেও যেরকম ভারসাম্য প্রায় 7 বিলিয়নের উপরে, যে ভারত আমাদের থেকে আমাদের দেয় বেশি, অর্থাৎ আমরা রপ্তানি করি আর আমাদেরটা নেয় কম। এইরকম সব জায়গায় ভারতের, এমনকি চোরাচালান যে হয় সেখানেও কিন্তু ভারত থেকে বেশি আসে। তাহলে চোরাচালানে তো একটা গ্রহীতার দাতা থাকে, ক্রেতা এবং বিক্রেতা থাকে চোরাচালানেও। সেই ক্ষেত্রে ভারতের যারা দেয় আমাদের, তারা হত্যাকাণ্ডের শিকার হয় না, আমাদের যারা আনে তারা হত্যাকাণ্ডের শিকার হয়। এবং ওইখানে বেশিরভাগ গবেষণায় কিন্তু যারা এটা নিয়ে গবেষণা করে আসছে যে খুনোখুনিটা হয় কয়েকটা কারণে। একটা হচ্ছে গিয়ে ওইখানে যারা এই যে বিএসএফ বা যারা এটা ডিল করে, যারা ওদের সঙ্গে লেনদেনের সমস্যা হলে তাদেরকে গুলি করে মারে, এইটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে
তাদের আগ্রাসী মনোভাবকে তারা প্রকাশ করবার জন্য, আধিপত্যবাদকে প্রকাশ করবার জন্য তারা গুলি দিয়ে মেসেজ দেয় যে এই তোমরা আমাদের কথা শুনছো না, এই একটা মেসেজ দিলাম। সেই মেসেজটা কি, যখন ধরেন বাংলাদেশ চায়নার দিকে একটু টাই আপ বেশি হচ্ছে, চায়নার মুখী হয়ে যাচ্ছে, তিস্তা ব্যারেজ নিয়ে চায়নার সহযোগিতা নেওয়ার একটা আলোচনা উঠলো, আমার পদ্মা ব্যারেজ হওয়ার জন্য চায়নার সহযোগিতা নেওয়ার আলোচনা উঠলো, অথবা অন্য কোনো দেশের সঙ্গে এমন একটা চুক্তি হলো যেটা ইন্ডিয়ার স্বার্থের সঙ্গে যায় না, তখন তারা এই বর্ডারে তারা গুলি ছুঁড়ে আমার 2টা লাশ ফেলে মেসেজ দেওয়ার চেষ্টা করে যে তোমরা আমাদের কথা না মতো চললে আমরা এই মেসেজটা দিলাম। এইটা হচ্ছে বর্ডার কিলিংয়ের প্রধানত কারণ। তারা আমার ভূমির মধ্যে ঢুকে আমার কৃষকের ফসল নিয়ে যায়, গরু নিয়ে যায়, সব নিয়ে যায়। এখন এইটাকে বাংলাদেশ ডিল করতে ব্যর্থ হয়েছে এই 55 বছর ধরে প্রতিটা সরকার। সেটা হলো ইটস এ ম্যাটার অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। রাজনীতি দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে, যুদ্ধ করে এটাকে বন্ধ করবার মতো পরিস্থিতিতে বাংলাদেশ নাই, এটা রিয়ালিটি। বক্তব্য অনেক দেওয়া যাবে, নেপাল ইন্ডিয়ার সঙ্গে অনেক কিছুতে চেস করে, শ্রীলঙ্কা ইন্ডিয়ার আগের যে তাদের কথা মানছে না, এই ভুটানের মতো দেশও আগের মতো তোয়াজ করছে না যে আমার বাজেটটা তুমি করে দাও। পার্শ্ববর্তী সব দেশের সঙ্গে বৈরিতা ইন্ডিয়ার শুরু হয়ে গেছে, ছোট দেশগুলোরও। পাকিস্তানের সঙ্গে ছিলই, চায়নার সঙ্গে ছিল। বাংলাদেশকে তারা ব্যবহার করেছে আওয়ামী লীগের ভাষায় স্ত্রীর মতো। আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীরা বলতেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রীর। বর্ডার কিলিংয়ের পরে আপনার ইন্ডিয়ার আগে বাংলাদেশের মন্ত্রীরা, ওই আওয়ামী লীগের মন্ত্রীরা তাদেরকে ডিফেন্ড করতো যে চোরাচালান করলে মারবে না তারা, চোরাচালান তো ওই দেশের ওরাও করে, ওদের একজন মরে না কেন। এখন এইরকম ট্রেড ইমব্যালেন্স কালচারালি, আমার টেলিভিশন ওইখানে দেখা যাবে না, ওদের সব আমাদের এখানে দেখতে হবে। আমার শিশু সন্তানরা টেলিভিশন দেখে দেখে হিন্দি কালচার শিখবে, আমার গৃহবধূরা ওদের সিরিয়াল দেখে কুটনামি শিখবে। আমরা সেই অপকালচারটাকে গ্রহণ করছি, আর ও আমার ভালো টেলিভিশনটাকে ওর ওইখানে দেখতে দিবে না, কারণ আমার পণ্যের বিজ্ঞাপন আমার টিভিতে গেলে ওর এই 7 সিস্টার্স বা আশেপাশের দেশে পশ্চিমবঙ্গে আমার পণ্যের চাহিদা বাড়বে। সব কিছুর পেছনে তাদের আগ্রাসী মনোবাদ, আধিপত্যবাদ, এবং তারাই সব দখলে রাখবে এবং আমাদের পদানত করে রাখবে। এখন এইখান থেকে উঠে আসবার জন্য আমাদের যে রাজনীতি দরকার, সেটা 55 বছরে আমরা করতে পারিনি। আমাদের যে সামরিক বা অন্যান্য ক্ষেত্রে যোগ্য হয়ে ওঠার ব্যাপার, সিঙ্গাপুরের মতো ছোট দেশ পাচ্ছে, তারে তো কেউ চোখ রাঙাইতে পারে না। আমার কিসের ঘাটতি ছিল, আমরা সেই দিকেও যাইনি। আমার আবার এখানে এমন একটা মনোভাব আমরা গেঁথে নিয়েছি বা গেঁথে দিতে সক্ষম হয়েছে ইন্ডিয়া, যে এই দেশের বড় বড় রাজনৈতিক শক্তি মনে করে যে ইন্ডিয়ার সমর্থন ছাড়া বাংলাদেশের ক্ষমতায় আসাও যাবে না, আসলে নিরবিচ্ছিন্নভাবে থাকা যাবে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি আপনাকে করব। এই প্রশ্নটি শেষ করি এখানে, শেষ করি। এই সব কারণে আমাদেরকে আমরাই নিজেদের রাজনৈতিক অনৈক্যের কারণে এবং দাস মনোবৃত্তির কারণে ইন্ডিয়া সুযোগ পাচ্ছে। দাস হওয়ার থেকে দাস মনোবৃত্তিটা ডেঞ্জারাস। দাস হলে আমি ওই চাকরি থেকে ছুটে আসলে আমি দাস থাকবো না, কিন্তু দাস মনোবৃত্তি একবার হলে দাস মনোবৃত্তি আজীবন যায় না। প্রশ্নটা করতে পারবো না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। চলমান দেখতে থাকুন, আমি প্রশ্নটা মনে রাখার চেষ্টা করি। চলমানের বিরতি শেষ হয়েছে। আমরা একটা প্রশ্নের কথা মনে ছিল আমার, এখনো আছে, আমি প্রশ্নটা সাক্ষাৎকার করতে চাই। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে ভারতের এক ধরনের প্রভাব ছাড়া বাংলাদেশে সরকার হয় না বা অনেক কিছু হয় না বলে একটা ধারণা প্রচলিত আছে। কিন্তু এটাও তো ঠিক, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ভারতের সঙ্গে এক ধরনের আলোচনা করার একটা চেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি একাধিকবার। তাদের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক বা এই চেষ্টাটা কিন্তু ছিল। এটা কেন? বা এখনও কিন্তু যিনি এই চেষ্টাটা করেছিলেন তিনি আবার এখন সরকারি দলের পররাষ্ট্রমন্ত্রী, এবং অনেকেই মনে করেন যে সেইখানেও এক ধরনের বৃহৎ রাষ্ট্রের অনুমোদন আছে। তো কোথাও না কোথাও কি আসলে আমাদের মতো দেশগুলির অনুমোদন নিয়েই কাজ করতে হয়? সরকারে কে থাকবে, মন্ত্রী কে হবে, বড় পদে কে যাবে? এমনকি অন্তর্বর্তী সরকারে নিযুক্ত বহু বিতর্কিত ব্যক্তি আছেন যারা বিভিন্ন জায়গাতে এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন। শোনেন, ভারত, এটা তাদের ক্রেডিবিলিটি, তারা পেরেছে। তারা বাংলাদেশে নানানভাবে, বাংলাদেশে তাদের ইনভেশন হয়েছে,
তারা কালচারালি তাদের কালচারাল উইংয়ের মাধ্যমে পত্রিকা বের করে এই দেশ থেকে সাহিত্য সংস্কৃতির মানুষদের বিনোদন বা বিভিন্ন ট্রেনিংয়ের নাম করে নিয়ে তাদের খাতির যত্ন করে তাদের প্রতি তাদের একটা আনুগত্য তৈরি করে বা সম্পর্ক তৈরি করে। তারা এই দেশের আমলাদেরকে ট্রেনিংয়ের নামে নিয়ে বিনোদন দিয়ে আমলাদের মধ্য দিয়ে কারা চৌকস, তারা ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবে সে অ্যাসেসমেন্ট করে তাদের সঙ্গে লিঙ্ক আপ করে আপনার দেশের ফাইল মুভ করার আগে, আপনার সরকারের সিদ্ধান্ত হওয়ার আগে ওরা জেনে যায় যে আপনার সচিবালয়ে কি হচ্ছে, আপনার বিভিন্ন বাহিনীতে কি হচ্ছে। এটা তারা পেরেছে। আমাদের জাতীয়তা বোধ তৈরি হয় নাই, আমার দেশপ্রেম তৈরি হয় নাই। আমরা ওইভাবে সুসংগঠিত একটা রাষ্ট্র, একটা জাতি হিসেবে যেভাবে বেড়ে ওঠা দরকার ছিল, যে গাইডলাইন, গাইডেন্স, শাসন ব্যবস্থা দরকার ছিল, যেই রাজনীতি দরকার ছিল, সেটা আমরা করতে পারি না। ইন্ডিয়াকে গালি দিয়ে লাভ কি? পৃথিবীর সব দেশ তো বিভিন্ন এজেন্সির মাধ্যমে, গোয়েন্দাদের মাধ্যমে তার নানান রকমের স্বার্থ উদ্ধারের কাজ তো করে। এটা তো ইন্ডিয়া একা করে না, অন্যান্য দেশও তো করে তাদের গোয়েন্দাদের মাধ্যমে। তো ইন্ডিয়ার কাছে আমরা ধরা দেই নিজেরা। আমরা ওই যে আলোচনা আগে বলেছিলাম যে দাস হলে সেটা হচ্ছে পরিস্থিতির শিকার, সে দাস হিসেবে চাকরি করছে বা বাধ্য হচ্ছে থাকতে, দাসত্ব স্বীকার করছে। কিন্তু তার পরিস্থিতি পাল্টে গেলে সেই দাসটা আবার নর্মাল মানুষ হিসেবে প্রতিবাদী হতে পারে, তার সব ভূমিকা রাখতে পারে। কিন্তু দাস মনোবৃত্তি যদি কেউ একবার ধারণ করে, সে যে অবস্থায় থাকুক তার মনোবৃত্তিটার মধ্যে দাস ঢুকেছে। আমাদের দেশের মানুষের মধ্যে বিরাট সংখ্যক মানুষের মধ্যে দাস মনোবৃত্তি ঢুকে গেছে। আপনি দেখবেন যারা উঠতে বসতে আমেরিকাকে গালি দেয়, আমেরিকার বিশেষ দিবসে 1 বছর ইনভিটেশন কার্ড না পেলে তারা নিজেদেরকে খুবই দুর্ভাগা মনে করে যে আমি তাদের গুড বুক থেকে সরে গেছি। যারা ইন্ডিয়াকে গালি দেয়, ইন্ডিয়ার একটা টিমে পায় না তাদের সেটা ভিন্ন ইস্যু। যারা ইন্ডিয়াকে গালি দেয় তার মধ্যে বিরাট একটা অংশ আছে যারা ওই ইন্ডিয়ার বিশেষ দিবসে অ্যাম্বাসিতে বা প্রোগ্রামের দাওয়াত না পেলে তারা মনে করে এইবার ইন্ডিয়া আমাদের গোনায় ধরে নাই। সেই হাউতা শুরু যায়, বিশেষ জায়গায় যোগাযোগ শুরু হয়ে যায়। আমি জেনে বলছি, প্রত্যক্ষভাবে জানি, আপনিও জানেন। তাহলে আমরা হচ্ছে মুখে এক, কাজে এক, অন্তরে আর এক। ফলে এইরকম দাস মনোবৃত্তি নিয়ে একটা জাতি খুব বেশি এগোতে পারে না। তবে 16 বছর ধরে ভারত একটা উপকার করেছে আমাদের। এই দেশে তাদের একটা ভৃত্যকে বিনা ভোটে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র ক্ষমতায় রেখে এদেশের অনেক মানুষের চোখ খুলে দিয়েছে যে ইন্ডিয়ার পদানত হলে আমাদের পরিণতি কি হতে পারে। এখন অনেকের মানসিকতা পরিবর্তন আসা শুরু করেছে। যদি এই পরিবর্তনের রাজনীতিটাকে আমরা ধারণ করে এগিয়ে নিতে পারি, ডেফিনেটলি আমাদের চেঞ্জ হবে। 16 বছরের শেষের 10 বছর আমাকে ভিসাও দেয় নাই। আপনার ফেসবুকে স্ট্যাটাস খুঁজতো, ফেসবুকে স্ট্যাটাস খুঁজতো যে আপনি কি লিখতেন, যে টোকেন বিক্রি হতো সেটার প্রতিবাদ করেছিলাম। ভিসা নিতে ফেসবুকের স্ট্যাটাস সেটা খুঁজে আপনাকে আটকেছিল, টোকেন বিক্রি করতো। তুষার ভাই, এখানে যে জিনিসটা শান্ত সাহেব বললেন, এটা কতগুলো জিনিসকে তো আমাদের অ্যাপ্রোচ চিন্তা করুন। উনি আধুনিক রাষ্ট্রের কথা বলছেন, সেই মতো শেখাচ্ছেন। তা আধুনিক রাষ্ট্র যখন তুরস্ককে ভাঙ্গা হয়েছিল তখন আদর্শ রাষ্ট্র হয়নি? আমার ইসলামিক রিপাবলিককে যখন ভাঙ্গা হয়েছিল তখন তুরস্কের তখন প্রশ্ন ওঠে নাই? আমার মুঘল সাম্রাজ্যকে যখন ভেঙে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করলো তখন আধুনিক রাষ্ট্রের প্রশ্ন ওঠে নাই? যখন সোভিয়েত রাশিয়াকে ভেঙে আপনি টুকরা টুকরা করে ফেলেন তখন আধুনিক রাষ্ট্রের কথা প্রশ্ন ওঠে নাই? সেটা তো বলে যে রাষ্ট্রগুলি একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাহলে রাজনৈতিকভাবে আপনি পরাস্ত হয়েছেন। আপনি যখন গিয়ে আপনি সীমান্ত গিয়ে আপনি ইরানের বর্ডারে গিয়ে আক্রমণ করবেন তখন আপনার এই আধুনিক রাষ্ট্রের কথা মনে পড়ে না? এগুলো আমাদেরকে কিছু বুঝাচ্ছে, আমাদের মৌলবীরা যেন ওয়াজ করে বুঝায় না, আমাদের ব্যাস শিখায়, দুজক শিখায়, এরকম এরাও আমাদেরকে এগুলো শিখায়। এই যে বল আইন সম্মান, তাহলে আপনি কি বলবেন যে আধুনিক রাষ্ট্রচিন্তা আসলে আধুনিক সবিরোধী? কোন জিনিস না আধুনিক। আধুনিক বলতে কি? আধুনিক তো আধুনিক মানে এই সময় আজ থেকে 10,000 বছর আগে আধুনিক ছিল। হ্যাঁ, এখনকারটা এখন আধুনিক। এখন যে সীমারেখা থাকা উচিত না তাইলে, এবং তাইলে না, আমি তো রাষ্ট্রের সীমারেখা শাসন ব্যবস্থায় বিশ্বাস করি না। কারণ আপনাকে শাসন করার ক্ষমতা আপনি যুদ্ধ করেছিলেন, আমাকে আপনি শাসন নির্বাচিত হতে চান না? আমার একটা প্রশ্ন আছে, ভোটে নির্বাচিত হতে চান না? কার ভোটে নির্বাচিত হব? কিন্তু আপনি যে যুদ্ধ করেছিলেন, দেশের সরকার পরিচালনা কারা ভোট দিব, এটার একটা এরিয়া থাকা দরকার না? আমার প্রশ্ন হচ্ছে আমি কার ভোটে নির্বাচিত হব? যার ভোটের কোনো মূল্য আমি পাবো না, যে আমার তার ভোট গণনা হবে না। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ, তখন তো একটা সীমানাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন। না, সীমার জন্য আমরা পাকিস্তানি আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য করে যুদ্ধ। কিন্তু একটা সীমা তো ছিল পাকিস্তানের যে যুগ এলাকা ছিল। আজকে আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলছেন। আমি আধিপত্যের বিরুদ্ধে বলবো কেন? আপনি হোল পাকিস্তানের স্বাধীনতা চেয়েছিলেন। আমি হোল পাকিস্তানের স্বাধীনতা চেয়েছিলাম ৪৭ সনে।
না ৭১-এ কি চেয়েছেন? ৭১-এ তো আলাদা একটা ভূমিকে কেন্দ্র করে আপনার জনগোষ্ঠীকে কেন্দ্র করে চাননি? আমি পাকিস্তানি আধিপত্যবাদ আমার উপরে যেটা আছে, আমার উপরে আমার সঙ্গে যারা ছিল, আমার সঙ্গে হিলট্রেস ছিল না, হিলট্রেস পাকিস্তান আধিপত্য বিরুদ্ধে যুদ্ধ করে নাই, যেটা পাকিস্তান হিলট্রেসকে আমাকে পরে দখল করতে হয়েছে, কিছু অংশ করেছে, কিছু অংশ করে নাই। আধিপত্যবাদ, পাকিস্তান আধিপত্যবাদ। কাশ্মীরটাকেও দাবি করতেন তাহলে না, যে কাশ্মীর যাবো কেন? আমি তো কাশ্মীর না, কাশ্মীরি না। আপনি একটা ভৌগোলিক সীমানাকে আরে ভাই, বেস ধরে যুদ্ধ করেছেন না? আমি তো পাকিস্তানি আধিপত্যবাদ তো আমার উপর চালাইছে, সে আমার উপর আপনি চালাচ্ছে। বলতে যাচ্ছেন যে যুদ্ধটা ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু একটা পাকিস্তানে নির্দিষ্ট সীমানা বিষয়। আমার আধিপত্য, পাকিস্তান আধিপত্যবাদের বিরুদ্ধে। রাষ্ট্র তো সীমানা ছাড়া চলে না। আর এই যে এটা আপনার ডেফিনিশন। আমরা আমি ওনার চিন্তাটা শোনার চেষ্টা করছি। এটা একটা চিন্তা। শুনেন আমার কথা, রাষ্ট্রটা এটা একটা হলো আপনার একটা ধারণা, এটা কোনো স্ট্রাকচার নাই, এটা ধারণা। এখন ভারত আধিপত্যবাদ দেখাচ্ছে, আমি কি আঙ্গুল চুষবো? না, তাহলে আপনি ভারত আধিপত্যবাদ বিরুদ্ধে কথা বলেন? সীমানাকে ভারতীয় আধিপত্যবাদের আমার সীমানা আছে আপনি বলেই আমি কিসের আধিপত্যবাদের কিসের বিরুদ্ধে সীমানা? বলছি। ভারত কালকে নিয়ে নেবে, কি করবেন আপনি? সেটাই তো আমি কেন চ্যালেঞ্জ নেবে? করব। সেটা আধিপত্য চ্যালেঞ্জ করতেছেন কোথায়? সেখানে তার আধিপত্যবাদ কি আপনি বলছেন? করতেছি না, আমি সেটা নিয়ে পরিষ্কার বলবেন। বলতে তাই বলে চাচ্ছি, কি আমার সীমানা আমি থাকবে না? বলতে চাচ্ছি আমি ভারতের আধিপত্যবাদ মানি না, তার মানে হলো আমি সীমানা মানি না। তুমি যদি এই সীমার বাইরে আসো তাহলে আমিও তোমার জবাব দিব। দ্যাট ইজ মাই ল্যাঙ্গুয়েজ। তো সেটা কেন আধিপত্যবাদ। সীমানাই হলো? সেখানে তুমি যদি সীমানা। আমার এই সীমানায় আসো, তাহলে আমরা- সেইটা তো আমরা ওটাই একটা সীমানা। প্রসঙ্গে যাই। সেইটা আমি নির্ধারণ করবো, কারণ সেইটা তো আমি আধিপত্যবাদ আমি বলবো এই তাকে সীমানা আমরা আমার, যাই, তুমি এর আমরা- ভেতরে আমরা আসবে অন্য না। একটা আমি প্রসঙ্গে তাকে যাই। আধিপত্যবাদের কথা বলবো, আবার আমরা অন্য আধিপত্য একটা- লড়বো না। আমরা অন্য একটা তারপরে প্রসঙ্গে যাই। আমি আসতেছি। তারপর আমার ভাই চোরাচালানের কথা বললেন। দের ইজ নাথিং কল চোরাচালান। দের যে শুল্ক যখন ফাঁকি দেওয়া হয় এটাকে বলে চোরাচালান। এটা তো ঢাকা এয়ারপোর্টে হয়, ঢাকা বিমানবন্দর চোরাচালান হয়। চোরাচালান ঢাকা এয়ারপোর্টে হয় তো। ঢাকা এয়ারপোর্টে হয়। গোল্ড স্মাগলিং হ্যাঁ, হয় না? যেটা সীমান্ত। সীমান্তে মানে কি? শুল্ক এয়ারপোর্ট না। একটা সীমান্ত, কিন্তু আকাশ সীমান্ত। সীমান্তে যদি আপনি বর্ডার ট্রেড চালু করে দেন তাহলে তো চোরাচালান হয় না। এটা বর্ডার ট্রেড তো আছে, তারপরেও হয়। কিন্তু বর্ডার ট্রেড চোরাচালান হবে কেন? বর্ডার ট্রেড আনলেন বেচা কেনা করেন, এখানে এয়ারপোর্টে তো border trade আছে। কতগুলো কনসেপচুয়াল করেন। নো, আমার তো চিটাগাং পোর্টে স্মাগলিং হচ্ছে, আমার তো দোকানে স্মাগলিং হচ্ছে, আমার তো ওই যে বন্ডের ওয়ার হাউস থেকে স্মাগলিং হচ্ছে। আপনি ক্যামেরা আনতেছেন এক কথা বইলা, পার্স বিক্রি করে দিচ্ছেন আমার কাছে, ছোট ছোট ক্যামেরা, এখানেও চোরাচালান হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। বড় বড় কোম্পানি করতেছেন আপনারা, ওষুধের কোম্পানি র মেটেরিয়াল আনতেছেন, এনে আপনি বেঁধেছেন, এটা চোরাচালান হচ্ছে না? চোরাচালানের জন্য তো বর্ডার না। আমার বিজেপি তো চোরাচালান বন্ধ করার জন্য না, বিজেপি হলো ভারতের আধিপত্যবাদকে ঠেকানোর জন্য। ভারত যদি আমার সীমান্তে আসতে চায়, ভারত যদি আমার ফেলানি গুলি করে, আমি গুলি করব। দ্যাট শুড বি মাই ল্যাঙ্গুয়েজ। এখানে আবার কি আধুনিক রাষ্ট্র এই সময়? উনি তো পরিষ্কার বলছেন বাংলাদেশ ডিল করতে পারে নাই, ডিল করতে ব্যর্থ হয়েছেন। আরে বাবা, আপনার কথা মতো আমি চুপ থাকবো, আবার ডিল করতে ব্যর্থ হবো? প্রসঙ্গে যেতে চাই না, জানিস যাই, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি যখনই আধিপত্যবাদ স্বীকার করে নেবেন তখন আপনি ইনফিরিয়র হয়ে গেলেন। আমি আধিপত্যবাদে বিশ্বাস করি না। আমি মনে করি ভারত হচ্ছে সেটা তো বড় কেউই করে না, সেটা শক্তিশালী। আমিও করি না, তুষার ভাইও করে না, আমরা আমি কেউ করি তার না। কাছে নতি স্বীকার করব না। কিন্তু আপনি যখন ভারতের রাষ্ট্রদূত আপনার প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে সংসদে দেখা করতে পারে, আপনি তো আধিপত্যের শিকার হয়ে গেলেন। রাষ্ট্রদূতের দৌড় বড় জোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত। সেখানে আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আপনি সংসদে দেখা করতে দিলেন, দেখা করে বলে পরের দিন আমার এই পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে যাবে। তারপরে আপনি নত জননীতি নীতি দিচ্ছেন, আপনি বলতেছেন। তা আপনি অন্যকে দোষারোপ করবেন কেন? আপনি কি এখন ভারতের নতজন সরকার না? বর্তমান সরকার কি ভারতের প্লান্টেড গভর্নমেন্ট না? শেখ হাসিনার চেয়ে বেশি বড় প্লান্টেড গভর্নমেন্ট। আপনি এটা বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আচ্ছা, পরিষ্কার বলতে চাই। আমরা এটার একটা উত্তর নিব। না, আমি পরিষ্কার বলতে চাই, এই যদি আমার প্রধানমন্ত্রীর সঙ্গে যদি রাষ্ট্রদূত দেখা করতে পারে, তার মানে ইট ইজ এ প্লান্টেড গভর্নমেন্ট। দিস গভর্নমেন্ট ইজ প্লান্টেড বাই দ্য ইন্ডিয়ান হেজিমনি। কাজে আপনি এগুলো বলবেন, হেজিমনি বলবেন, প্রতিবাদ করবেন না। আমার প্রাইম মিনিস্টার কেন দেখা করবে, তাকে তার সঙ্গে কেন দেখা করবে বলেন আপনি? আপনি এগুলো দেখবেন না, এগুলোকে মেনে নেবেন, আবার বলবেন ভারত আধিপত্যবাদ। আরে আধিপত্যবাদের কাছে তো নতি স্বীকার করে বসে আছেন আপনি। আমরা একটা জায়গায় খুবই নতি স্বীকার করি, এটা হচ্ছে বিজ্ঞাপনের আধিপত্যবাদ। ওরা পয়সা না দিলে টেলিভিশন চলে না। আসেন আমরা বিজ্ঞাপনের আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে আমরা কয়েক মিনিট বিরতি নেই, তারপর আমরা আবার ফিরে আসবো।
বিরতি শেষ হয়েছে, ফিরলাম চলমানে। আমরা কথা বলছিলাম সীমান্তে কাঁটাতার, গরু, ব্যবসা, সীমান্ত রক্ষা, আধুনিক রাষ্ট্রের সীমান্তের দরকার আছে কি না, এরকম নানান প্রসঙ্গে। কিন্তু আধুনিক রাষ্ট্রের আরও অনেক কিছু করতে হয়, যার মধ্যে একটা হচ্ছে চুক্তি। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তার চুক্তি থাকে, বাণিজ্য চুক্তি থাকে, প্রতিরক্ষা চুক্তি থাকে, পানি বন্টন চুক্তি থাকে, নানান চুক্তি থাকে। এবং ভারত যেহেতু আমাদের একটা খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী, আমাদের সঙ্গে তাদের অনেক চুক্তি আছে। কিন্তু বহু দূরের এক প্রতিবেশীর সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। তৌহিদ হোসেন সাহেব বলেছেন, তিনি তখন পররাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি একজন উপদেষ্টার দায়িত্বে ছিলেন। উনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে যুক্তই ছিল না। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, একটি টিভি চ্যানেলের সাংবাদিক, আমাদের একজন বিতার্কিক প্রাক্তন, তিনি প্রশ্ন করেছেন, যখন তিনি বলেছেন যে এই কিচেন ক্যাবিনেট, ডিপ স্টেট এগুলো থাকে এবং তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করে, এটাও তিনি বলেছেন। এখন সায়ন্ত, আপনার কি মনে হয় যে এই যে বাণিজ্য চুক্তির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত ছিল না, তো কে যুক্ত ছিল? বাণিজ্য মন্ত্রণালয় যুক্ত ছিল না? না না, উনি এটা বলেছেন যে এটা মোস্টলি কমার্স মিনিস্ট্রি ইনভলভ ছিল। যেহেতু বাণিজ্য মন্ত্রী তো এটা নিয়ে কোনো কথা বলেন না, এরপরে তো তাকে প্রশ্ন করা হয়নি ওনার ইন্টারভিউর পরে। যেহেতু চুক্তিটা বাণিজ্য চুক্তি, তো বাণিজ্য মন্ত্রণালয় বা কমার্স মিনিস্ট্রি অ্যাডভাইজার ইজ এ মাস্ট, তাদের থাকতে হবে। উনি বলছেন পরিষদকে না জানিয়ে, উপদেষ্টা পরিষদকে না জানিয়ে এরকম একটা চুক্তি করতে পারে? হয়েছে এটা তো উনি বলেন নাই, না জানিয়ে হয়েছে এটা বলেন নাই। বলেছেন যে 7 জন উপদেষ্টা তারা একটা কিচেন ক্যাবিনেটের মতো করে প্রতি সপ্তাহে মিটিং করতেন, এটা উনি জানতেন না পর্যন্ত, আনলেস অ্যান্ড আনটিল ওনাকে একদিন একটা বিশেষ জরুরি কাজে ডাক পড়েছে, উনি অংশ নিয়েছেন, তারপরে উনি জেনেছেন এইরকম এই বিশেষ বিশেষ উপদেষ্টারা 7 জন প্রতি সপ্তাহে একদিন বসেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তারা ওইখানে নিয়ে একমত হয়ে আসেন। তারপর যখন উপদেষ্টা পরিষদের মিটিং হয়, তখন প্রভাবশালী ওই রকম কিচেন ক্যাবিনেটে 7 জন যখন একসুরে কথা বলেন, তখন অন্যদের ওইখানে খুব বেশি আর কথা পাত্তা পায় না। এটা ভেরি ন্যাচারাল। একটা সরকারেরও যদি 7 জন প্রভাবশালী মন্ত্রী আগে থেকেই প্ল্যান করে আসে যে আমি যা বলবো আপনি সায় দিবেন, আপনি সায় দিবেন, এটাই আমাদের সিদ্ধান্ত, তখন তারা হইলো অন্যরা তাদের মুখের দিকে তাকে জুনিয়ররা কথা বলে না। ওরা 7 জন আর বাকি 5 জন মিলে দেশ চালালো। ওরা 7 জন এই কাজটা করেছে। আরেকজন বলেছে এই সিকিউরিটি অ্যাডভাইজার সম্ভবত এর সঙ্গে যুক্ত ছিলেন, সেটাও বলেছেন। ফলে 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তিটা যে করা উচিত হয়নি, নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, সেই মতো কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন। তার মানে হচ্ছে উনি 3 বার নাকি পদত্যাগের সিদ্ধান্ত ইচ্ছাও ব্যক্ত করেছিলেন, কিন্তু সরকার গ্রহণ করে। করতেছি, তুমি একজন উপদেষ্টা ছিলা, তুমি ছিলা ব্রিগেডের শাখাওতে একই কথা বলেছে। তোমাদের মেরুদণ্ড ছিল না সান অফ এ বিচ? আপনি এই ভাষা ব্যবহার করতে পারেন? এই ভাষাটা আবার এটা সীমারে খেলা, এটা ট্রাম্পের ভাষা, এটা ট্রাম্পের ভাষা, এটা ট্রাম্পের ভাষা, এটা ট্রাম্পের ভাষা। রাষ্ট্রের সীমারেখা আপনি না মানতেই পারেন, কিন্তু এই সীমারেখাটা মানা উচিত ছিল। 7 জন লোক তোমাকে জিজ্ঞাসা না করে বলে, অথচ আমরা পেপারে দেখেছি যে একটি মন্ত্রী পরিষদের কমিটি করে দেওয়া হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এবং বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে এবং সচিবের নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছে। তারা ওয়াশিংটনে গিয়ে তারা চুক্তি করে আসবে, এটা পত্র পত্রিকায় আসছে, তারা গেছে। এবং এই যে কি জানি আকিজের কি ছেলে মন্ত্রী ছিল, বশির সাহেব মন্ত্রী হয়ে উপদেষ্টা হয়ে গেল, কেমনে হইলো কেমন জানি, আন্দোলনে কি ছিল, তারা গেল, গিয়ে কি করছে তারা। এখন আমরা যখন আলোচনায় করতেছি, তখন আমরা মনে হচ্ছে আমরা ওই তৌহিদের পক্ষে। 7 জন মন্ত্রী যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তৌহিদ কে? না, জানাতে হবে না। ছোট গ্রুপ বানাতে পারে, ওনার ওপিনিয়ন দেওয়ার অধিকার তো উনি রাখেন, উনি দিয়েছেন। কিন্তু সেটা এখন বলে লাভ কি? তুমি তখন হামাগুড়ি খাওয়ার জন্য 3 দিন আগে হয়েছে চুক্তি, তো 3 দিনে উনি কি বা বলতে পারতেন? 3 দিন চুক্তি হওয়ার আগে ওনারা গেল কেমনে? পররাষ্ট্রমন্ত্রী জানেন, উপদেষ্টা জানেন না, তাহলে তারা গেল কেমনে? না, এটা তো পররাষ্ট্র উপদেষ্টার বিষয়। আপনি কেন শাসন চলছিল, অনেকে মবের ভয় বলে নাই। বাণিজ্য চুক্তি তো পররাষ্ট্র উপদেষ্টা ম্যান্ডেটরি মনে করেনি তারা। আপনি তৌহিদের বক্তব্যকে এবং ওই ব্রিগেডের শওকতের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছেন, শাখাওয়াতের বক্তব্যে প্রাধান্য দিচ্ছেন। ওই 7 জন তো একই স্ট্যাটাসের লোক,
ওকে, So, majority যেখানে আমার হবে। আমার এখানে তৌহিদ সাহেবকে আমরা ওর ডিফেন্ড পক্ষে নিব করার কেন? কোনো কারণ নাই। আমরা ওর পক্ষে নিব কেন? তিনি আমার কেউ নন, আমিও তার কেউ না, নই। উনি defend করেন নাই। কিন্তু তার যে তাহলে ডিফেন্ড করার আমরা- কোনো কারণ নাই, তাহলে আমি আমরা- ডিফেন্ড করছি না। তাহলে জাতিকে আমরা কিন্তু অবহিত আমি- করতেছি কেন? যেমন যে ভাই, আমি উনি জানতেন একটু না। বলে নেই, জানতো কিন্তু না, আমি জানতো না, বলছি উনি বলেছেন জানতো যে না। উনার বলা কে? না, He's lying. He's সংবাদ lying. মাধ্যমে He is উনি lying. একটা বক্তব্য দিয়েছেন, এইটাও যে এক সত্য বক্তব্যই দিয়েছেন এটা আমরা জানি না। সেটাও আমরা জানি না, জানি না, কিন্তু এই এটা মিথ্যা। বক্তব্যটাকে আমি ওয়েলকাম করি। লেট আস ডিবেট। উনি একটা বক্তব্য দিয়েছেন, এখন কমার্স মিনিস্ট্রিতে যিনি ছিলেন তিনি বক্তব্য দিন। কোন 7 জন উপদেষ্টা এখানে ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট করে তারা মিটিং করে সিদ্ধান্ত নিত এবং তারা কেন হোল উপদেষ্টা পরিষদকে ইগনোর করো, তাদের বক্তব্য আসুক। এইভাবে তো এটা সামনে আসতে প্রধান হবে। উপদেষ্টা So এই this কাজগুলি is a- হতে দিয়েছেন। আমি মনে করি দিস ইজ এ প্রধান উপদেষ্টা হতে দিস ইজ এ দিলেন ভেরি কেন? ইম্পর্ট্যান্ট এখন- এক্সপ্লোর হয়েছে যে উনি বক্তব্য দিয়েছেন, এগুলো সামনে আসতে হবে। তো এখন শান্ত ভেতরের এইসব কথা আমরা জানতে পারি না, দুই একটা আসুক না, আমি ওইটাকে ওয়েলকাম করি। আমি উনি সত্য বলেছেন কিনা সেটা তো যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফলে ওই যে আরেকটা জিনিস আবার আমি অনুরোধ করে রাখি আগেও, আমি ব্যক্তিগতভাবে রাজনীতিতে যে ভাষার ব্যবহার, যে সভ্যতা অসভ্যতা এবং শ্লীলতা অশ্লীলতার ব্যবহার, এই কালচারটা নিয়ে আমি মাঝে মাঝে খুব বিরক্ত বোধ করি। আপনাকে মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই অনুরোধটা আমি করি। আপনার মাধ্যমে সবাইকে বলি, রাষ্ট্রের সীমারেখা আপনি না মানতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত অবস্থান। যদিও আমি মানি, মনে করি রাষ্ট্রের সীমারেখা দরকার। এই যে চুক্তিটা হবে আপনার সঙ্গে, এই রাষ্ট্রের সঙ্গে ওই রাষ্ট্রের চুক্তি হবে, রাষ্ট্রে না থাকলে চুক্তি কি? আপনি এই জনগণের প্রতিনিধিত্ব করেন বলে, এই সীমারেখার প্রতিনিধিত্ব করেন বলে আপনার সঙ্গে আমার চুক্তি হবে। সুতরাং বাউন্ডারি ইজ এ মাস্ট, কিন্তু ভাষার, আচরণের, এই অন্যের সঙ্গে ডিল করার একটা সীমারেখা থাকা দরকার, যেখানে আমরা একজনের অনুপস্থিতি একটা তো ছোট প্রশ্ন করি। বটেই, উপস্থিতি তো হইলে আপনি আমার একটা গালি দিলে আমি কাউন্টার আমরা দিতে পারবো, আপনাকে- কিন্তু যে অনুপস্থিত লম্বা সে পরিক্রমা কিন্তু করেছেন, করতে পারে না। সুতরাং উনি আমার উপরে একটা অ্যাডভাইস দিয়েছেন, আমি একটু কথা না, বলি। অনুরোধ করেছি। না, আপনি মুরব্বী মানুষ, অনুরোধ আপনি করেছি, অনুরোধ করেছেন, অনুরোধ very good অনুরোধ করেছেন, very good। আপনার মাধ্যমে আমি অন্যদের অনুরোধ না, না, করেছি আপনি- যে আমরা যেন সে অনুরোধ করেছেন। এই বাউন্ডারিটা এখন রাখি। আপনি বাউন্ডারি কিতে রাখবেন, সীমারেখা কি রাখবেন, সেটা আপনার বিষয়। জি, আমার এক্সপ্রেশন অফ রাইট আমার বিষয়। এক্সপ্রেশন অফ রাইটে আমি এমন কোনো শব্দ আবিষ্কার করি নাই যে এই শব্দটা সাহিত্যে নাই, যে এই শব্দ ডিকশনারিতে নাই, যে এই শব্দটা তারপরে আমরা সাধারণত গণমাধ্যমে আপনি বলি না। সাধারণত কি করেন না করেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনি সাধারণ না অসাধারণ এটা আমার দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে, আপনি- এইটা আমি এই সাধারণ অসাধারণ না, এটা হচ্ছে generally। আপনি করার অধিকারও রাখেন, আমি অনুরোধ করার অধিকার রাখি। আমার অনুরোধ রাখতে আপনি বাধ্য না। অনুরোধ অধিকার রাখেন, আপনি বাধ্য না রাখতে আমার অনুরোধ, কিন্তু অনুরোধ করার অধিকারও তো এই আমার আছে। শব্দই ব্যবহার করি যে শব্দটা ডিকশনারিতে আচ্ছা। পাওয়া যায়। তা আমরা আমি এই শব্দটা ব্যবহার করি, আমরা এখন যে শব্দের- শব্দটা আমরা এখন সাহিত্যে শব্দের পাওয়া তর্কে যায়। না গিয়ে- আমি ডিকশনারিতে এই অনেক শব্দ শব্দ পাওয়া যায়, আমি আমার মার সামনে ব্যবহার করতে পারবো না। ডিকশনারিতে অনেক শব্দ পাওয়া যায়, আমি আমার সন্তানের সামনে ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা- সেই জন্য যখন আমরা জাতির সামনে একটা শব্দ বলি, আমরা এখন ভাবতে শব্দের হয় তর্কে চলে যে গেছি। ডিকশনারিতে থাকলে এই শব্দটা জাতির সামনে আমরা বলতে শব্দের পারি তর্কে কিনা, না থেকে বা উচিত কিনা। আমরা আমি এক আপনাকে লাইনে ব্লেম বলবো। করছি না, আমি অনুরোধ করেছি, আপনি অনুরোধ না রাখলে না রাখবেন। শান্ত সাহেব আপনি অনুরোধ করেছেন, ভেরি গুড, আপনার রাইট আছে অনুরোধ করা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে আছে তাকে আপনি কি বলবেন? তাকে তো অ্যাপ্রোপ্রিয়েট নাম দিবেন। জাতির সামনে আপনি মিথ্যা কথা কেন বলবেন, প্রহসন কেন বলবেন, আচ্ছা। আপনি জাতিকে ধোঁকা কেন দিবেন? ঠিক আছে, আপনি ঠিক আছে। জাতির সামনে হ্যাঁ, তো সত্য এখানে কেন আমরা বলবেন? এক লাইনে আপনি আপনাকে বলতে উত্তর চাইলে দিব। বলেন, সেটা হচ্ছে আমার যে- আপত্তি নাই। thank আমি you, অনুরোধ এই যে করেছি, 7 জন আপনার লোক- অধিকার আছে বলার। এই যে 7 জন লোক, 4 জন লোক না, হাজু উপদেষ্টা হ্যাঁ তারা তো লোকও। না, লোক না, তারা লোক তো বিলুপ্ত হয়ে গেছে, উপদেষ্টা মানে অসম্ভব। আমরা এখন তো তিনজন তারা এখন লোক। লোক না, আলোচক। আলোচক, এখন হ্যাঁ। তারা লোক। আমরা লোক না, আমরা চোখ। লোক, আমরা আলোচক। না আমরা আলোচক। আমরা সুতরাং লোক না, এই চোখ। 7 জন লোক এখন 7 জন লোক, একসময় তার উপদেষ্টা এখন- ছিলেন। হ্যাঁ, এখন লোক। হ্যাঁ, তা আমি এই জন্য 7 জন লোক বলছি। ওনাদের তো মনের মধ্যে মনে এখনো আছে ওই যে উপদেষ্টা মনোবৃত্তি তৈরি হয়েছে, মানে তারা নিজেদেরকে এখন উপদেষ্টা ভাবেন। তো যে প্রশ্নটা আমি করতে চাই, বিরতির পর উত্তরটা নিব, সেটা হচ্ছে এই যে 7 জন লোক বসে বাকিদের উপরে এক ধরনের আধিপত্য বিস্তার করলো, সেটাও তো এক ধরনের আধিপত্যবাদ, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে উনি বলেছেন এটা একটা আধিপত্যবাদ। তাহলে আমরা বিজ্ঞাপন বিরতির পরে আর প্রশ্নটা করছি না, আমরা এখন বিরতি নিয়ে আবার ফেরত আসছি। বিরতি শেষ হয়েছে, ফিরে আসছে চলমানের এটা শেষ অংশ আজকের অনুষ্ঠানের। সামনে ঈদ রয়েছে এবং ঈদের প্রস্তুতি বিভিন্ন ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে। এই সময় দুর্ঘটনাও ঘটছে অনেক এবং আমরা প্রত্যেকবারই দেখি যে ঈদের সময়
দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। এটার একটা কারণ রয়েছে, প্রচুর যান চলাচল হয়, অনেক সময় অনিরাপদ যান চলাচল হয়। কিন্তু কোরবানির ঈদের সময় দেখা যায় যে ট্রাক উল্টে, গরুর ট্রাক, মালের ট্রাক, এগুলো উল্টে প্রচুর মানুষের নিহত হওয়ার সংবাদ আসে। এরকম সংবাদ এখন এসেছে। আপনার কি মনে হয় যে সরকার চাইলে এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে পারতেন? কেননা যখন ট্রাকের উপর মানুষ উঠে যায়, রাস্তার উপর দিয়ে তো আসে, কেউ তাদেরকে নামিয়ে দিচ্ছে না কেন? হাইওয়ে পুলিশ আছে, বিভিন্ন জায়গায় টহল আছে, কেউ কেন নামিয়ে দেয় না? এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমি জানি কাকে বলছি। বলেন, যে কোনো একজন বলেন। সেটা হচ্ছে, আপনি বলছেন নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এখন মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষ যাবে। কিন্তু অনিরাপদ যান, আপনি অনিরাপদ যাত্রা করলে তো আমাকে নামিয়ে দিতে অনিরাপদ হবে। কার সেন্সে? তার জন্য অনিরাপদ। সে তো বলছি নিরাপদ, তাহলে কি আমরা মৃত্যুকে মেনে নিব, এইভাবে মরতে দেব? কিন্তু এখানে যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে, সে তো যেতে হবে, রাষ্ট্র সে ব্যবস্থা করতে পারে নাই। দ্বিতীয়ত, আপনি যমুনা ব্রিজে গেছেন কি রিসেন্টলি জানেন না, যমুনা ব্রিজের আগে আরসিসি স্লেব দিয়ে রোড করা হচ্ছে, যেটা 1 ফুট থিকনেস। আপনার এক একটা স্লেব যাচ্ছে, তার পাশে 1 ফুট, 1.5 ফুট, 2 ফুট গ্যাপ। এটি জাস্ট স্ল্যাবটা বসায় রাখছে। একটা গাড়ি চাক্কা পড়া মানে গাড়ি উল্টায় পড়বে। 4 দিন আগে আমি এটা ফেসবুকে উঠে আমি বলেছি। আমি নাটোরে গেছিলাম রাত্রেবেলা, আমার ড্রাইভার নিয়ে আমি হয়েছি। একটা গাড়ি মানে গাড়ি যদি রাস্তার পাশে কোনো কারণে চাকা নেমে যায়, তাহলে গাড়ি উল্টে মানে কি, এই যে আমার টেবিলের কানিসটা, উচ্চতা তার পাশে 1 ফুট উচ্চতা, এই যে কানিসটার থেকে, এই যে আমার এই যে কানিসটা আপনি দেখেন, এটার থেকে 1 ফুট নিচে রাস্তাটা, এখানে আরসিসি স্ল্যাবটা পুরো বসে রাখছেন। এবং মাইলস অফ মাইলস আমরা এলেঙ্গার থেকে নিয়ে আপ টু যমুনা ব্রিজের মাথা পর্যন্ত, এটা দেখার কেউ নেই আপনার। এই ফলটা কার? ওই ব্যাটা ঠিক আছে, কম পয়সা বাঁচার জন্য গরিব মানুষ এই ইয়াতে উঠছে, ওই না, আমরা তাদেরকে দোষী করি নাই। না, এখানে যেটা কি হচ্ছে, আগে ট্রাক ড্রাইভারের জন্য রেলিং ভাঙে পড়ে গেছে গা, সে রাতে অঘুমা করছে। কিন্তু এখানে কি হয়েছে আপনি দেখেন না, যেখানে ট্রাকটা পড়ছে সেখানের সঙ্গে রাস্তার কার্নিশ 1 ফুট নিচে। চাক্কাটা স্লিপ করলে পড়ে, এখন তো স্লিপ করে চাক্কা পয়সা দরকার নেই, কারণ এটা ব্যালেন্স অটোমেটিকলি 1 ফুট নিচে চাক্কাটা পড়ে গেলে তো গাড়ি ব্যালেন্স করতে পারবে না। গাড়ি ম্যাক্সিমাম ব্যালেন্স করে 7 ইঞ্চি, 7 ইঞ্চি পর্যন্ত সে ক্যান। এগুলো তো মেকানিক্যাল দেখতে হবে, মেকানিক্যাল। তো ড্রাইভারের দোষটা কি? আপনি রোডটাই বানাইছেন, 1 ফুট স্ল্যাব দিয়েছেন, ভেরি গুড, ভালো কথা করেছেন, কিন্তু তার প্রোটেকশন আপনি কেন দেন নাই? কেন সেখানে ইয়েলো সিগন্যালিং দেন নাই? কেন এখানে ট্যাপ লাগান নাই? এটা তো এসেনশিয়াল ইন দ্য কন্ট্রাক্টে, টেন্ডারে আপনি কেন করেন নাই? এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী তো কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষকে সে প্রশ্নবিদ্ধ করতে হবে। আমি তো বলছি আপনাকে, চলেন যাই, ফিজিক্যালি যাই। আপনাকে যদি আমি 7-8 কিলোমিটার দেখাইতে না পারি যে রোডের সাইডে কিছুই নাই, আমরা মোটামুটি ধারণা পেয়েছি। আসলে এটার জন্য দায়ী ধরনের অবহেলা আছে বলেই এইভাবে আমাদের মৃত্যুগুলিকে মেনে নিতে হচ্ছে। ফেরিতে উঠতে গিয়ে গাড়ি পড়ে যাচ্ছে উল্টে, রাস্তার পাশে গাড়ি উল্টে যাচ্ছে, এবং অবহেলা চলমান আছে, এটা বন্ধ হচ্ছে না। এটা শুধু অবহেলা না, এটা অবহেলা, অনিয়ম এবং অসচেতনতা, উদ্ধত্তপূর্ণ আচরণ। ওই তো অবহেলা, বিধি না মানা। একটা হচ্ছে যে গাড়ির ফিটনেস না থাকার কারণে এই সময় অতিরিক্ত গাড়ি দরকার, সে গাড়ি নামিয়ে দেয়, সেটা আমরা জানি, তাদের অ্যাক্সিডেন্ট বেশি। খুব দ্রুত গিয়ে নামিয়ে, যাত্রী নামিয়ে আসবে, বেশি সে ইয়ে করবে, ট্রিপ করবে, সেই আকাঙ্ক্ষা থেকে, অতি মুনাফা লোভের বা অতিরিক্ত ইনকামের আকাঙ্ক্ষা থেকে দ্রুত চালায়, অ্যাক্সিডেন্ট হয়। এইখানে তাইলে একটা বিধি মানা, আইন মানা, তারপরে বেপরোয়া হওয়া, এইসব একটা কারণ, যেহেতু যাত্রী বেশি, প্রয়োজন বেশি। এইখানে কিন্তু এই যে গাড়িটার কথা বললেন, যে রড বোঝাই গাড়িতে অতিরিক্ত 15 জন মানুষ উঠেছে। 15 জন মানুষ উঠলো কেন? কারণ তারা অসচ্ছল মানুষ। তারা যাত্রীবাহী বাসে গেলে তাদের যে পরিমাণ ভাড়া দরকার, এই ভাড়া দিয়ে স্বজনের কাছে গিয়ে হয়তো তার সন্তানের জন্য একটা কাপড় কিনে দিতে পারবে না, হয়তো এই যে কোরবানিতে গিয়ে যে আনন্দটা ভাগাভাগি হাতে টাকা, এটা পারবে না। সুতরাং তারা উঠেছে, কিন্তু তারা উঠতে গেল ওই রকম, তারা অভাবী মানুষ, নওগাঁর মঙ্গাপীড়িত অভাবী মানুষ, তারা নোয়াখালী অঞ্চলে গেছে কাজ করতে, সেইখান থেকে ফেনীতে এসে তারা ফেনী থেকে রড বোঝাই ট্রাক পেয়েছে, কম টাকায় পেয়েছে, উঠে পড়েছে। ওরা অসচেতনতা থেকে উঠেছে, অভাবী মানুষ বলে। কিন্তু যে ট্রাক
ড্রাইভার সে তো বিধিবিধান জানে। ট্রাক ড্রাইভার কেন যাত্রী উঠালো? একই ঘটনা, ওই সেও একই, কিছু টাকা চায়। সে টাকা চায়, কিন্তু সে অবৈধ কাজটা করলো, ওরা করলো অভাবে, অসচেতনতা থেকে। ট্রাক ড্রাইভার তো বিধিবিধান জানে, ওই যাত্রী হয়তো বিধিবিধানটা জানে না, বা এইভাবেই গেছে আগেও, ও কেন এটা করলো? দ্বিতীয় হলো, সরকার প্রতি বছর ঈদে জানে কত লোকের বেশি চাপ হয়, সেই চাপ সামলানোর জন্য কি পরিমাণ বাড়তি পরিবহন দরকার। এইখানে অনিয়ম যে হয় অ্যাক্সিডেন্টের জানা, তাহলে তার তদারকি দরকার ছিল। যেটা জামান ভাই যেটা বললেন যে রাস্তায় বিভিন্ন জায়গায় যে তার বিভিন্ন রকমের ইয়ে থাকে, যে সেফটি মেজার্স থাকে, সেগুলোর ঘাটতি আছে। ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার অন্যান্য সিস্টেমগুলোতে যেরকম সামগ্রিক যে অব্যবস্থাপনা আছে, সামগ্রিক ব্যর্থতা আছে, এটা তারই একটা অংশ। এটা হঠাৎ করে একবারেই চেঞ্জ করে ফেলতে পারবো আমরা তা না, কিন্তু ভিজিবল চেষ্টাটা দেখতে চাই যে হ্যাঁ এইবার হয়েছে। বুয়েট থেকে যারা এটা যে রোড সেফটি নিয়ে কাজ করে, ওখানে যেখানে যেখানে দরকার এই রোড সেফটি মেজারগুলো নিয়ে সরকার যেখানে যেখানে রাস্তার দরকার, মেরামত দরকার, সেটা করুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক সহ হাইওয়ে পুলিশ, তাদের যেখানে যেখানে এই নিয়মের ব্যত্যয় হচ্ছে বলে এটা হচ্ছে, সেটা শুরু হোক। ট্রাক ড্রাইভার সহ সব ড্রাইভারদের যে ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটা নিয়মিতভাবে হোক, আইন সম্পর্কে ধারণা দেওয়া হোক। সর্বোপরি যারা অপরাধটা করলো তাদের দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হোক, কারণ শাস্তিরও দরকার আছে। শুধু মোটিভেশনাল দিয়ে, শুধু বয়ান দিয়ে কাউকে রক্ষা করা যায় না। ইসলামে যে এত মোটিভেশনাল এত কিছু আছে, আমার এটা প্রায় আমি বলি যে আল্লাহ যদি শুধু বলতো যে তোমরা আমার ইবাদত করবে, এই কাজ করবা, তাহলে ভেস্তে যেতে পারবা, পাশাপাশি যদি কি কি না করলে বা কি করলে দোজকে যেতে হবে ওটুক না দিত, তাহলে আমরা এই পুরস্কারের জন্য কতজন যে মানতাম সেই সন্দেহ আমার আছে। ফলে পুরস্কার যেমন থাকতে হবে, রিওয়ার্ড থাকতে হবে, পাশাপাশি তার শাস্তিও থাকতে হবে। যদি শাস্তি না দেয় তাহলে কার্যকর কিছু হবে না। এড করতে চাই, আপনি বলছেন যে বুয়েটে পাঠাতে, আল্লাহর রাস্তে রোড সেফটি নিয়ে, রোড নিয়ে বুয়েটে গেছে। আচ্ছা, যারা সংশ্লিষ্ট করতে একটা ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের প্রফেসর কয়েকজন আছে, 4-5টা সারাদিন কনসালটেন্সি করে বেড়ায়, বুঝছেন না, এই রাস্তায় ঘাটগুলো বাজানোর জন্য। ঠিক আছে, একমত আপনার সঙ্গে, বুয়েটকে দিতে হবে এমন কথা না। আমরা অনেকগুলি পরামর্শ আজকে পেয়েছি, অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছি, এবং আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়ের কাছাকাছি থেকেই আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাদের চলমান, আপনারা দেখবেন, চলমান ঈদের দিনও প্রচারিত হবে বলে আমরা আশা করছি, এবং আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই অগ্রিম। আশা করছি চলমান দেখতে থাকবেন এবং নেক্সাস টেলিভিশনের আয়োজনে আপনাদের মতামত দিয়ে আমাদেরকে আনন্দিত করবেন। আপনারা নিশ্চয়ই জানেন ডিভাইসগুলিতে আমাদের অনুষ্ঠান দেখা যায়। নেক্সাস টেলিভিশন লাইভ যদি ইউটিউবে যান, অথবা নেক্সাস টিভির ভেরিফাইড ফেসবুক পেজে চাইলে অনুষ্ঠানগুলি বিভিন্ন সময় আপনারা দেখতে পারেন। যারা আজকে দেখতে পারেন না, এরকম বন্ধুবান্ধব থাকলে তাদেরকে জানিয়ে দিতে পারেন। সকলকে ঈদ মোবারক।